হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমরা ক্লাস 10-এ প্রবাহিত তড়িতের অনেকটাই এগিয়েছি। প্রবাহিত তড়িতের আলোচনা, সেখানে আমরা প্রবাহিত তড়িতের যে তড়িৎ প্রবাহের বিষয়ে আলোচনা করেছি, তার কারণ বলেছি, ইলেকট্রিক সোর্স বলেছি, সেখানে বর্তনী কীভাবে কাজ করে, বর্তনীর মধ্যে দিয়ে কীভাবে ইলেকট্রন যায় এবং সেখানে কী করে বিভবের পতন সৃষ্টি হয় সেটা আমরা জেনেছি। ওহমের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেগুলো সমস্ত আমরা আলোচনা করে ফেলেছি। রোধের ধারণা আমরা জানি। আজকের যে বিষয় আমরা আলোচনা করব সেটা হলো রোধের সমবায়। রোধের চিহ্ন তোমরা বলো তো কেমন? না, এইরকম করে একটা সোজা টেনে এইরকম কুচু 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 করে এইরকম টেনে দিলে এটাকে বলা হয় একটা রোধ। ধরা যাক এই রোধটা R1, রোধের সিম্বল। এই রোধের সঙ্গে আমি আর একটা রোধ জুড়ব। কিভাবে জুড়তে পারি? দুটো রোধকে ধরো তুমি আছো, এরকম করে দাঁড়িয়ে আছো, সামনে আরেকজন আছে এরকম করে দাঁড়িয়ে, তোমাদের এরকম করে হাত ধরে রেখেছো, পাশে আরেকজন আছো, সে এইরকম করে হাত ধরে রেখেছো। এইভাবে পরপর যদি থাকো, তোমরা কিভাবে দাঁড়িয়ে আছো? তোমরা শ্রেণীবদ্ধভাবে শ্রেণীতে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আছো। এবার তোমরা এইরকম করে যদি থাকো, হাত ধরাধরি করে থাকো, এইরকম একজন আছো আর পাশে আর একজন আছো, এইরকম তোমরা কি করলে? হাত ধরাধরি করে থাকো। তাহলে কি হবে? দেখো, তোমাদের দুজনের দুটো হাতই দুদিকে দিয়ে ধরা আছে, কেমন? তাহলে এক্ষেত্রে তোমরা কি আছো? এরকম করে সাইডে আছো দুটো, এইরকম করে দুজন আছো, অর্থাৎ তোমরা সমান্তরালে আছো, সমান্তরালে দাঁড়িয়ে আছো। রোধের ক্ষেত্রেও এরকম সমবায় করা যায়। একটা রোধ আছে, তার সঙ্গে আবার একটা রোধ আমি এইখানে জুড়ে দিলাম, এই দুটোকে জুড়ে দিলাম। তাহলে এটা কেমন হলো? কার মতো হলো? কাদের মতো হলো? এদের মতো না এদের মতো হলো? এটা এদের মতো হলো। দেখো, এর একটা প্রান্ত, একটা হাত ফাঁকা আছে, এর একটা হাত ফাঁকা আছে। আমি দুজনকে দিয়েই ধরি না, এর একটা হাত ফাঁকা আছে। দেখো, এই রোদের একটা দিক ফাঁকা আছে, একটা এই রোদের আরেকটা দিক ফাঁকা আছে, আর মাঝে দুজনের হাত দুজনে ধরা আছে, দুজনের হাত দুজনে ধরা আছে, আর দুদিকে ফাঁকা আছে। কেমন? তাহলে এখানে যে সমবায়টা হলো, এটাকে কি বলবো? এই রোধগুলো শ্রেণীতে রয়েছে, এইরকম সমবায়কে বলবো শ্রেণী সমবায়। পরীক্ষায় যদি তোমাদেরকে লিখতে দেয়, তুমি কি হাত দিয়ে লিখবে? হাত দিয়ে লেখা যাবে না, তোমার বোঝার জন্য এটা হাত দিয়ে বললাম। পরীক্ষায় যদি দেয় যে শ্রেণী সমবায় বলতে কি বোঝো, তখন বলবে যে দুই বা ততোধিক রোধ, এখানে অনেকগুলো রোধ পরপর 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 যদি জোড়া হয়ে থাকে, প্রত্যেকটা একটি প্রান্তের সঙ্গে অন্য একটির অপর প্রান্ত, অপর প্রান্তটির সঙ্গে অন্য একটির অপর প্রান্ত, এইরকম করে জোড়া যদি হয়ে থাকে, কোনো রোধের একটি প্রান্তের সঙ্গে অন্য একটি রোধের অপর একটি প্রান্ত, আবার সেই রোধের অপর প্রান্তের সঙ্গে অন্য একটি রোধের অপর প্রান্ত, সেই রোধের অপর প্রান্তের সঙ্গে অন্য একটি রোধের অপর প্রান্ত যদি জুড়ে সমবায় গঠিত হয়, তবে সেই সমবায়কে আমরা বলবো শ্রেণী সমবায়। আবার আমি বলছি যে দুই বা ততোধিক রোধকে পরপর জুড়লে তাদের একটি প্রান্ত অপর একটি রোধের অপর প্রান্তের সঙ্গে, এবং অপর রোধটির অন্য প্রান্ত অন্য আরেকটি রোধের এক প্রান্তের সঙ্গে জুড়ে যে সমবায় গঠিত হয়, তাকে বলা হয় ওই রোধের ওই রোধগুলির শ্রেণী সমবায়। রোধগুলি মানে কি? দুটো হতে পারে, তিনটে হতে পারে, 5টা হতে পারে, 25টা হতে পারে, অসংখ্য হতে পারে। পরপর পরপর জোড়া থাকলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। এবার সমান্তরাল সমবায় কিরকম হয়? দুই বা তার বেশি রোধকে, এরকম একটি রোধ রয়েছে এখানে, এরকম একটি রোধ রয়েছে এখানে, আরো একটি রোধ আমি দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এবার তাদের দুই প্রান্তকে প্রত্যেকটির
এক প্রান্তকে একদিকে জোড়া আছে, অপর প্রান্তকে একদিকে আর একদিকে জোড়া রয়েছে, এরা পরস্পরের সঙ্গে এরকম ভাবে সমান্তরাল ভাবে রয়েছে। এই রকম সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। তাহলে আমরা দেখতে পেলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, একটা প্রান্ত কিন্তু খোলা আছে, অন্য প্রান্ত অন্য একটা রোধের সঙ্গে জোড়া আছে, আবার এই একটা প্রান্ত খোলা থাকতে পারে বা অন্য সঙ্গে জোড়া, তো লাস্টে এর প্রথমে যে রোধটা থাকবে তার এক প্রান্ত খোলা থাকবে, আর শেষে যে রোধটা থাকবে তার এক প্রান্ত খোলা থাকবে। আর এই ক্ষেত্রে কি হবে, এক প্রান্ত, প্রত্যেকটা রোধের এক প্রান্ত জোড়া থাকবে আর অপর প্রান্ত একসঙ্গে জোড়া থাকবে। অর্থাৎ সমান্তরাল সমবায় কাকে বলে যদি তোমাকে লিখতে দেয় পরীক্ষায়, তাহলে তুমি কি লিখবে, যে দুই বা ততোধিক রোধকে যদি এমনভাবে জোড়া হয় প্রত্যেকটির দুই প্রান্ত আলাদা আলাদাভাবে যুক্ত করা হয়, প্রতিটির দুই প্রান্ত আলাদা আলাদাভাবে যুক্ত করা, মানে এই এক প্রান্ত দুই প্রান্ত, মানে এই প্রান্তটা আলাদাভাবে জুড়ে দেওয়া হলো, এই প্রান্তটা আলাদাভাবে জুড়ে দেওয়া হলো, সেই ক্ষেত্রে যে সমবায় গঠিত হয় তাকে বলা হয় সমান্তরাল সমবায়। তাহলে বলতে হবে যে তারগুলির এক প্রান্তকে একসঙ্গে জোড়া হয়, অন্য প্রান্তটিকে একসঙ্গে জোড়া হয়, তারগুলির প্রতিটি তারের একটি প্রান্তকে একদিকে জোড়া থাকে এবং অপর প্রান্তকে আর একদিকে জোড়া থাকে। এই রকমভাবে যদি জোড়া হয় তবে সেই সমবায়কে বলা হয় সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় হলো আর সমান্তরাল সমবায় হলো। রোধের ক্ষেত্রে আমরা দু রকম সমবায় মূলত দেখতে পাই। এবার শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় একসঙ্গে কোথাও থাকতে পারে, তখন তাকে বলবো মিশ্র সমবায়। তাহলে রোধের যে সমবায় আমরা পেলাম সেই সমবায় প্রথমে আমি বলবো কি শ্রেণী সমবায়, আর এটা হলো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, আর এই দুটো যোগ করে এই দুটো যদি একসঙ্গে থাকে সেটাকে আমি বলবো মিশ্র সমবায়। সমবায় কে বলা হয় কি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, কম্বিনেশন কম্বিনেশন কম্বিনেশন। আর এখানে কি হবে, শ্রেণী সমবায় সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, আর এটা হলো প্যারালাল কম্বিনেশন। আর এটা হলো কি মিক্সড কম্বিনেশন, মিক্সড কম্বিনেশন। কেমন? রোধের এই সমবায়গুলো রয়েছে, এই সমবায়গুলোর ক্ষেত্রে যখন আমি একটা রোধকে ব্যবহার করছিলাম তার একটা নির্দিষ্ট রোধ ছিল, আর দিয়ে লিখছিলাম। যখন দুটো রোধকে ব্যবহার করছি তার সমবায়ের একটা নির্দিষ্ট রোধ থাকবে, সেখানে বিভব প্রভেদ সৃষ্টি করলে তার ভেতর দিয়ে একটা কারেন্ট যাবে। সেই বিভব প্রভেদ এবং যে কারেন্ট অর্থাৎ প্রবাহ মাত্রা তার অনুপাতকে আমরা বলবো ওই সমবায়ের কার্যকরী রোধ বা তুল্য রোধ। দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে। অনেকগুলো রোধের যদি শ্রেণী সমবায় হয় অথবা সমান্তরাল সমবায় হয় অথবা মিশ্র সমবায় হয়, যেই সমবায় হোক না কেন, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে অনেকগুলো রোধ হিজিবিজি করে যেভাবেই থাকুক না কেন আমি দু প্রান্ত খুঁজে বের করব, দুটো প্রান্ত এই কম্বিনেশনের সমবায়ের দুটো প্রান্ত খুঁজে পাবো, দুটো প্রান্তে আমি বিভব প্রভেদ দিয়ে দেখবো তার ভেতর দিয়ে কত কারেন্ট যায়। ওই বিভব প্রভেদকে যে কারেন্ট যাচ্ছে সেটা অ্যামমিটার সাহায্যে যদি মাপা যায় তাহলে ওই বিভব প্রভেদকে আমি কারেন্ট দিয়ে ভাগ করলে আমি ওই পুরো সমবায়টা রোধ পেয়ে যাব। ভেতরে কি আছে আমার জানা দরকার নেই, ভেতরে ধরো একটা বক্সের মধ্যে সব রাখা আছে, দুটো দুদিকে বক্সের দুদিকে দুটো ফুঁকি বেরিয়ে আছে। ধরো এরকম একটা বক্স হয়েছে, এরকম একটা বক্স হয়েছে, ওই বক্সের দুদিকে দুটো ফুঁকি বেরিয়ে আছে, ভেতরে কি আছে এরকম করে হিজিবিজি, হ্যাঁ কি রয়েছে কেউ জানে না, কেউ জানে না। তাহলে সেক্ষেত্রে কি করা হবে, এই দুই প্রান্তে বিভব দেখা যাবে, V1 V2 বিভবের পার্থক্য V, আর এদিকে কত কারেন্ট ঢুকছে আমি দেখব, V বিভব প্রভেদ দিলে কত কারেন্ট ঢুকছে সেটা দেখব। V কে I দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে তুল্য রোধ বা কার্যকর রোধ, সমবায়ের তুল্য রোধ বা কার্যকর রোধ।
তাহলে আমরা আজকে রোধের সমবায় জানলাম, রোধের কত রকমের সমবায় হয় জানলাম। এবার সেই সমবায়গুলোতে তুল্য রোধের হিসেব করব। তুল্য রোধের হিসেব করতে গেলে আমাদেরকে সেই সমবায়টিকে কোনো সোর্সের সঙ্গে যুক্ত করতে হবে। সোর্সের সঙ্গে যুক্ত করলে তবেই সেটা কি করবে, তড়িৎ পরিবহন করবে। তার ভিতর দিয়ে তড়িৎ কতটা যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে তার তুল্য রোধের মান। দেখো, প্রথমে আমি শ্রেণী সমবায় লিখব। তিনটে দিয়েই লিখছি, পরে আমি দুটো করে নেব, কারণ তোমাদেরকে যদি তুল্য রোধের মান নির্ণয় করতে দেয় তবে দুটোর জন্য নির্ণয় করতে দেবে পরীক্ষায়। বেশি জটিল করে লাভ কি, দুটোই তোমাদের জানা ভালো। দুটো জানলে তিনটে হয়ে যাবে, তিনটে জানলে চারটে হয়ে যাবে। মেথড অফ ইন্ডাকশনে তুমি থিওরিটা ফর্মুলাটা বের করতে পারবে। সেক্ষেত্রে দেখো, এখানে রোধ ধরো R1, R2, R3 রয়েছে। এদিক দিয়ে যদি কারেন্ট I যায়, এগুলো সব শ্রেণীতে রয়েছে। ধরো জলের পাইপ, এখানে একটা মোটা পাইপ আছে, তারপরে সরু পাইপ লাগিয়েছো, তারপরে আবার মোটা পাইপ লাগিয়েছো, এরকম করে মোটা পাইপ লাগিয়েছো। এদিক দিয়ে জল ঢুকছে, সরু দিয়েও সেই জল যাবে। কি তাহলে এখানে কি কারেন্ট, যে জলের প্রবাহের হার, এখানেও সেই জলের প্রবাহের হার একই হবে। কারেন্টের ক্ষেত্রেও তাই। এখানে যদি I কারেন্ট ঢুকে, তাহলে এর সঙ্গে শ্রেণীতে যদি থাকে, এদিক দিয়েও I কারেন্ট যাবে আর এদিক দিয়েও I কারেন্ট যাবে। প্রত্যেকটা দিয়ে একই কারেন্ট অর্থাৎ প্রবাহ মাত্রা যাবে, এইটা মাথায় রাখবে। তাহলে শ্রেণী সমবায়ে I কনস্ট্যান্ট, শ্রেণী সমবায়ে I হলো গিয়ে কনস্ট্যান্ট। এটা একেবারে মাথায় ঢুকিয়ে নিতে হবে। শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। আর সমান্তরাল সমবায়ে কি হবে, আমি তিনটেই দিই প্রথমে। সমান্তরাল সমবায়ে আমি এইরকম ভাবে যদি রাখি, তাহলে দেখো এর দুটো প্রান্তকে যে তারের সঙ্গে যুক্ত করা আছে, এই দুটো প্রান্ত এক, এটাকে যদি আমি A বলি, এখানে যদি B বলি, আর আমি এটাকে যদি CD বলি, A এর বিভব যা C এর বিভব তাই, B এর বিভব যা D এর বিভব তাই। এখানে যদি EF বলি, এখানে যদি GH EF ABCD EF GH, হ্যাঁ H, তাহলে CD এর মধ্যে যে বিভব প্রভেদ সেটা AB এর বিভব প্রভেদের সঙ্গে সমান। এদের মাঝে যে তারটা আছে তার তো কোনো রোধ নেই বাবা, এটা একটা কানেক্টিং ওয়্যার, সেখানে রোধ নেই বলে ধরতে হবে। এইখানে এদের মধ্যে বিভব প্রভেদ AB এর বিভব প্রভেদের সঙ্গে সমান। GH এর মধ্যে বিভব প্রভেদ AB এর বিভব প্রভেদের মধ্যে সমান, হ্যাঁ কি না? হ্যাঁ সমান। এদেরকে একসঙ্গে যোগ করা আছে, দুটো প্রান্তকে একসঙ্গে যোগ করা আছে। একসঙ্গে যোগ করার কারণে এর মধ্যে বিভব প্রভেদ যদি V হয়, এর মধ্যেও বিভব প্রভেদ V হবে, এর মধ্যেও বিভব প্রভেদ V হবে। কেমন? এগুলো আর আঁকার দরকার নেই। এর মধ্যেও বিভব প্রভেদ V হবে, এর মধ্যেও বিভব প্রভেদ V হবে, এর মধ্যেও বিভব প্রভেদ, মধ্যে ঠিক বলা ঠিক না, দুই প্রান্তের মধ্যে। এর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ V, এর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ V, এর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ V। তাহলে এখানে কি কনস্ট্যান্ট সমান্তরাল সমবায়ে? V কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক। শ্রেণী সমবায়ে ধ্রুবক কোনটি? I ধ্রুবক। সমান্তরাল সমবায়ে ধ্রুবক কোনটি? এটা হচ্ছে সমান্তরাল। তোমাকে যদি কম্পেয়ার করতে বলে, আর এটা হচ্ছে শ্রেণী, দুটো সমবায়ের মধ্যে কম্পেয়ার করতে বললে, তুলনা করতে বললে তুমি কি করবে? মাধ্যমিকে ধরো পড়লো শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তুলনা করো, তখন তুমি বলবে না স্যার আমার তো বইতে লেখা নাই। বললে হবে না, তোমাকে তো বইতে তার সংজ্ঞা দিয়েছে, সেখান থেকে তো তোমাকে বুঝে নিতে হবে তার ফিচার্সগুলো কি কি রয়েছে, সেখান থেকে তো তুমি পার্থক্য বের করে নিতে পারবে।
এটাই তো লার্নিং, এটাই তো শিখতে হবে। তাহলে এখানে কি করবে, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলবি যে তারগুলো পরপর জোড়া থাকে ফার্স্ট, সমান্তরাল সমবায়ে তারগুলোকে সমান্তরালে জোড়া থাকে। এখানে একটি তারের এক প্রান্ত অপর তারের আর এক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, আর এখানে উভয় তারের উভয় প্রান্তই পরস্পর যুক্ত থাকে। দুটো পার্থক্য তুমি পেয়ে গেলে। কি এটা পাবে না? বইতে কি সব লেখা থাকতে হবে না? এইখানে কি হবে বলতে হবে, শ্রেণী সমবায়ে প্রতিটি তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মান সমান হবেই, আর সমান্তরাল সমবায়ে প্রতিটি তারের দুই প্রান্তের বিভব প্রভেদ এর মান সমান হবেই। বেশ, এবারে আমি কি করব না, সেই শ্রেণী সমবায়ে কারেন্ট পাঠিয়ে দেখবো এর বিভবগুলো কি। এখানে এ বিন্দু দিয়ে দাও, এখানে বি বিন্দু দিয়ে দাও, আর এখানে দুটো নেব বলেছি, দুটোর বেশি নেওয়ার দরকার নেই। এ বি সি তিনটে বিন্দু আমি এখানে পাবো। এবারে আমি কি করব, ওহমের সূত্র। ওহমের সূত্র মনে আছে তো? গত দিনের আলোচনায় ওহমের সূত্র বলা হয়েছে, তার আগের দিনের আলোচনায় ওহমের সূত্র বলা হয়েছে V = I * R, R = V/I, অর্থাৎ V = I * R। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখানে আমি V মানে কি, VA - VB, এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদ হলো VA - VB সমান I * R। এখানে I কত, I টা হলো I, R কত, R টা হলো R1, I * R1। এক নম্বর সম্পর্ক আমরা ওহমের সূত্রকে কাজে লাগিয়ে পেলাম। দেখো এক নম্বর সম্পর্কটা কি পেলাম ওহমের সূত্রকে কাজে লাগিয়ে, বলে ফেলো না, যে এই প্রান্তের বিভব VA, এই প্রান্তের বিভব VB। আমি শুধুমাত্র এই তারটাকে দেখছি, আমি পুরো কম্বিনেশনকে আমি এখন দেখছি না, একটাই তারকে লক্ষ্য করছি। এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদ VA - VB, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I, আর এই তারের রোধ হলো R1। তাহলে I * R1 সমান হবে VA - VB। VA - VB সমান হবে I * R1। একইভাবে এই তারটাকে তুমি লক্ষ্য করো, এই তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, VB - VC সমান হবে I, প্রবাহ মাত্রা একই। একটু আগে বলা হয়েছে যে শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা ধ্রুবক, এর মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রা I হয়, এর মধ্য দিয়েও প্রবাহ মাত্রা I, তাহলে হবে কি I * R2। এই দুটোকে যোগ করে ফেলো, এক নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, লিখতে হবে এটা কেটে যাবে, মাইনাস প্লাস থাকবে কি VA - VC সমান I কমন গেলে I * R1 + R2। এটা হবে 3 নম্বর সম্পর্ক। কেমন? তাহলে আমি এটা পেয়ে গেলাম VA - VB। তাহলে আমি এই তারটাকে আমি যদি একটা তার হিসাবে লক্ষ্য করি, তখন এই তারের রোধটাকে আমি কি বলবো, তুল্য রোধ। তুল্য রোধ কাকে বলে তোমাকে যদি প্রশ্ন করে মাধ্যমিকে, তুমি কি বলবে, যে কোনো সমবায়ের দুই বিপরীত প্রান্তে, মানে দুটো প্রান্ত, এই প্রান্ত আর এই প্রান্ত, কোনো সমবায়ের দুটি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ এবং ওই সমবায়ের ভিতর দিয়ে মূল প্রবাহের অনুপাতকে বলা হয় ওই সমবায়ের তুল্য রোধ। তাহলে এই সমবায়ের মূল প্রবাহ কত, I, বিভব প্রভেদ কত, VA - VC। তাহলে তুল্য রোধ কি হবে, R ইকুইভ্যালেন্ট। তুল্য ইংরেজি কি, ইকুইভ্যালেন্ট। তুল্য রোধ কি হবে, VA - VC বাই I। মূল প্রবাহ I, দুই প্রান্তের বিভব প্রভেদ VA - VC। একেবারে সহজ করে বলে দিচ্ছি, এর থেকে সহজ আর হবে না, হবে কি করে, এই তো তিনটে লাইন, VA - VC। তাহলে কি হবে, VA - VC কে আমি কি লিখছি, এই 3 নম্বর সমীকরণ অনুযায়ী VA - VC সমান R1 I * R1 + R2 বাই I কেটে গেল, সমান হবে এটাকে এই রকম একটু জায়গা লাগবে, R1 + R2। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সমীকরণ হলো R = R1 + R2। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আরো থাকতো, তিনটে রোধ থাকতো, তাহলে সেখানে কি হতো, R ইকুইভ্যালেন্ট সমান R1 + R2 + R3, এরকম চারটে থাকলে এরকম যোগ হয়ে যেত।
এটা বোঝা আর কি আছে, এরপরে সি হতো, ডি হতো, ই হতো, এ হতো, এরকম করে করে তো সব মাঝেগুলো কেটে যেত, কেটে ফাইনালি যেটা পেতাম বুঝতেই পারছো, ভি এ মাইনাস ধরো ভি এক্স, ভি এ মাইনাস ভি এক্স সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর, এরকম করে হয়ে যেত। হোক আমরা ভি এ মাইনাস ভি এক্স বাই আই করে দিতাম, তাহলে কি হতো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম করে থাকতো। অর্থাৎ আমরা তুল্য রোধের যে সম্পর্ক পেলাম, সেই সম্পর্ক জেনারেল সম্পর্ক কি, যদি n সংখ্যক রোধ থাকে, শ্রেণী সমবায়ে n সংখ্যক রোধ থাকে, তাহলে তুল্য রোধ কত হয়, R ইকুইভ্যালেন্ট সমান R1 প্লাস R2 প্লাস Rn। n 10 হতে পারে, 12 হতে পারে, 40 হতে পারে, 26 হতে পারে, 1000 হতে পারে, যাই হোক না কেন n দিয়ে দিলাম, n এর ভ্যালু যা খুশি তুমি মনে করো। অর্থাৎ রোধগুলো যোগ হয়ে যাবে। শ্রেণী সমবায়ে যদি রোধ থাকে তার তুল্য রোধ সবসময় কি হবে, যোগ হয়ে যাওয়া মানে বেশি হয়ে যাবে। রোধের মান কিন্তু ঋণাত্মক হয় না, এটা মনে রাখবে, রোধের মান ধনাত্মক হয়। তাহলে সবগুলো যদি ধনাত্মক হয়, সবগুলো যোগ হলে কি হবে, সবসময় বাড়তে থাকবে। এই কারণে তুমি এই সম্পর্কটা থেকে বুঝতে পারছো যে কার্যকরী রোধ বা তুল্য রোধের মান শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সব সময় এই রোধগুলোর ইন্ডিভিজুয়াল যে রোধগুলো রয়েছে প্রত্যেকটির থেকে বেশি হবে। আরে বাবা যোগ হচ্ছে তো বেশি হবেই, আর যেহেতু যোগ হচ্ছে এবং এগুলোর ভ্যালু সব সময় পজিটিভ হয়, ধনাত্মক হয়, এই কারণে শ্রেণী সমবায়ে তুল্য রোধের মান সামগ্রিকভাবে অনেক অনেক বেড়ে যায়। এবারে আমরা সমান্তরাল সমবায় হিসাব করব। সমান্তরাল সমবায় তো আঁকা আছে, আমরা কি করব, মূল প্রবাহ প্রথমে পাঠাবো, পাঠিয়ে দেখব, একে ব্যাটারির সঙ্গে যোগ করো, সেটাকেও ব্যাটারির সঙ্গে যোগ করা হয়েছিল, আমরা দেখাইনি। এইরকম করে ব্যাটারির সঙ্গে যোগ করলে কি হবে, ব্যাটারি থেকে কারেন্ট এখানে ঢুকছে আই কারেন্ট ঢুকছে, আই সমান ধরা যাক I1 প্লাস I2 প্লাস I3। এখানে কারেন্টটা ভাগ হয়ে যাবে। ধরো এরকম তিনটে পাইপ, একটা পাইপ দিয়ে জল আসছে, সেখান থেকে তুমি তিনটে পাইপ ভেঙে নিচ্ছ, তিনটে পাইপ ভেঙে নিচ্ছ। এখানে যদি 1 সেকেন্ডে 5 লিটার জল আসে, এদিক থেকে 3 লিটার চলে যায়, এদিক থেকে 1 লিটার চলে যায়, এখানে কত লিটার যাবে, 1 লিটার যাবে। 1 সেকেন্ডে 5 লিটার জল এই পাইপটা দিয়ে আসে। তাহলে এখানে যদি এরকম করে ভেঙে যায়, এখান থেকে 2 লিটার যায়, এদিক থেকে যদি 2 লিটার যায়, তাহলে এদিক থেকে 1 লিটার যাবে। অর্থাৎ কারেন্ট প্রবাহটা, প্রবাহ হার সেটা কিন্তু ব্রেক করে যাবে, ভেঙে যাবে, আলাদা আলাদা করে ভেঙে বিভাজিত হয়ে চলে যাবে। অর্থাৎ এইখানে যে কারেন্টটা এলো, সেই কারেন্টটা ভেঙে যাবে I1 I2 আর I3 তে। I1 যাবে ধরা যাক এই দিক থেকে R1 রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে, আর I2 যাবে R2 রোধের মধ্য দিয়ে, এখানে I3 যাবে R3 রোধের মধ্য দিয়ে। প্রত্যেকটার বিভব প্রভেদ V, প্রত্যেকটার দুই প্রান্তের বিভব প্রভেদ V। কেন? এটা সমান্তরাল সমবায় রয়েছে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ ধ্রুবক হয়। তাহলে এখানে এর বিভব প্রভেদ V, এর বিভব প্রভেদ V, এর বিভব প্রভেদ V। এবারে আমি করব কি না, এখানে ওহমের সূত্র লাগাবো, ওহমের সূত্র লাগাবো। ওহমের সূত্র কি হবে, প্রথমটাই ওহমের সূত্র লাগাও, বলো সবাই, এবার নিজেরা বলতে পারবে সবাই। V = I1 * R1, V = I2 * R2, V = I3 * R3। হ্যাঁ, তাহলে প্রথমে আমি লিখব I1 R1 = V। V1 লেখার দরকার নেই, প্রত্যেকটার বিভব তো সমান, প্রত্যেকটার বিভব আমরা এখানে V ধরে নিয়েছি। I1 সমান হবে V/R1। 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। 2 নম্বর ইকুয়েশন কি পাবো, I2 * R2 সমান V। সেখান থেকে আমি কি পাবো, I2 = V/R2। আর কি পাবো, I3 R3 = V। সেখান থেকে আমি কি পাবো, I3 = V/R3। 3 নম্বর সম্পর্ক, এটাকে একটু ছোট করে লিখতে হবে, 3 নম্বর সম্পর্ক। কেমন? তাহলে আমি I1 এর ভ্যালু পেয়ে গেলাম, I2 এর ভ্যালু পেয়ে গেলাম, I3 এর ভ্যালু কোন সূত্র থেকে পেলাম, ওহমের সূত্র থেকে পেলাম। ওহমের সূত্র অনুযায়ী I1 R1 = V। সেখান থেকে আমি I1 এখানে রাখলে, এখানে V কে R1 দিয়ে ভাগ করলে আমি এই রিলেশনটা পাই, I2 = V/R2, I3 = V/R3। এবার এইগুলো সব যোগ করে দেবো, যোগ করলে আমি মূল প্রবাহ পেয়ে যাবো I।
মূল প্রবাহ পেয়ে গেলে কি করব, এখানে এদের মধ্যে এই পুরো কম্বিনেশনটা, পুরো সমবায়টার দুই প্রান্তের বিভব প্রভেদ কত, ভি। কারেন্ট কত যাচ্ছে, আই। ভি কে আই দিয়ে ভাগ করলে কি পাবো, তুল্য রোধ। কোন সমবায়ের তুল্য রোধ বলতে কি বোঝো, প্রশ্ন করলে আমরা কি বলি, যে কোন সমবায়ের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং সমবায়ের মধ্য দিয়ে মূল প্রবাহের যে অনুপাত তাকে বলা হয় ওই সমবায়ের তুল্য রোধ। এই ক্ষেত্রে তুমি কি করবে, I1 এইগুলো থেকে 1 নম্বর সম্পর্ক, 2 নম্বর সম্পর্ক আর 3 নম্বর সম্পর্ক যোগ করো। যোগ করলে পাবে I1 প্লাস I2 প্লাস I3 সমান হবে V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। এই I1 বা I1 প্লাস I2 প্লাস I3 এটা কি, মূল প্রবাহ। আমি তাহলে কি লিখবো, I সমান V কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এখানে তিনটে দিয়েছি, দুটো দিয়ে তুমি করতে পারতে, তখন 1 বাই R1 প্লাস 1 বাই R2 আসতো। আমি দুটো দিয়ে করবো ভেবেছিলাম, তো আমি খেয়াল করতে পারিনি, ভুলে গেছি। তোমাদেরই সুবিধা হলো, তোমার তো দুটো দিয়েও শ্রেণী সমবায়ে একটা উদাহরণ পেয়ে গেলে, তিনটে দিয়ে সমান্তরাল সমবায়ে উদাহরণ পেয়ে গেলে তোমরা দুটো দিয়েই খাতায় তুলবে। যখন তোমরা ভিডিও দেখবে পজ করে 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 এইগুলো ক্লাস নোট বানাবে, ক্লাস নোটের সময় তুমি তিনটে না করে দুটো দিয়ে করো, দেখো তুমি পাচ্ছ কিনা, তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে কি করতে হবে, এবারে আমরা যে রিলেশন পেলাম এটা পজ, এটা তুলে নাও। এটা তোলার পরে পজ করে তুলে নিয়ে তারপরে সেকেন্ড স্টেপে যাও। সেকেন্ড স্টেপ কি হবে না, তুল্য রোধের মান নির্ণয় করতে হবে। আর ইকুইভ্যালেন্ট এখানে ছাড়া রাখলাম, এখানে শ্রেণী সমবায়টা বসাবো। আর ইকুইভ্যালেন্ট সমান হবে কি, V বাই I, V বাই I। V বাই I বলে কি, এটাকে নিচে আনতে হবে, এটা এখানে এটাকে নিয়ে গেলে এখানে 1 করে থাকবে, তাহলে 1 বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এইটা হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সম্পর্ক। এবারে আমি যদি R ইকুইভ্যালেন্ট সিরিজ আর এটা প্যারালাল, শ্রেণী সমবায় ইংরেজিতে বলে সিরিজ কম্বিনেশন। R ইকুইভ্যালেন্ট সিরিজ হবে R1 প্লাস R2 প্লাস R3, তিনটে যেহেতু দিয়েছি তিনটে লিখছি, তিনটে দিয়ে কম্পেয়ার করো। আর এখানে R ইকুইভ্যালেন্ট প্যারালাল হবে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটাকে তুমি এইভাবেই লিখে রাখবে, R ইকুইভ্যালেন্ট প্যারালাল সমান কি হবে, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এই দুটো সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে, শ্রেণী সমবায় তুল্য রোধ আর সমান্তরাল সমবায় তুল্য রোধ। এবার এটাকে তুমি দেখবে যে 1 বাই R ইকুইভ্যালেন্ট প্যারালাল যদি বলো, তাহলে এটাকে 1 বাই করে দিতে হবে, এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। n সংখ্যক যদি রোধ থাকে প্রত্যেকদিন এরকম হয়ে হয়ে কি হবে, 1 বাই Rn, কেমন, 1 বাই Rn। এবারে তুমি ধরো যে যতগুলো তোমার তার আছে সমান্তরাল সমবায়ে, এটা একটা তার, এটা একটা তার, এটা একটা তার, এরকম করে সব সমান্তরাল সমবায়ে n সংখ্যক তার জোড়া আছে। তার মধ্যে একটা তারের রোধ, কোনো না কোনো একটা তারের রোধ কম, সেই কম যে রোধ তাকে যদি R মিনিমাম ধরো এই তারটার রোধ কম, আমি এখানে R মিনিমাম ধরলাম, তাহলে আমি কি করতে পারি যে 1 বাই R ইকুইভ্যালেন্ট প্যারালাল সমান 1 বাই R মিনিমাম প্লাস বাকিগুলো 1 বাই R1 প্লাস 1 বাই R3, এরকম করে 1 বাই Rn পর্যন্ত লিখতে পারি। এটা কেন লিখছি ভালো করে লক্ষ্য করবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় নিতে হবে ভালো করে। দেখো এটা একটা ধনাত্মক রাশি, আমরা জানি রোধের মান ঋণাত্মক হতে পারে না, এটা একটা ধনাত্মক রাশি। এই ধনাত্মক রাশি আর এই ধনাত্মক রাশি মধ্যে একটা সম্পর্ক এখানে আমি লিখেছি। ধরো একটা জিনিস আমি এখানে ধরো 5 লিখলাম, আর এখানে ধরো 3 লিখলাম, 3 এর সঙ্গে সামথিং যোগ আছে, 2 যোগ আছে তবে 5, কি, তাহলে এইখানে এই যে ধনাত্মক রাশির সঙ্গে যোগ হচ্ছে, তার মানে কে বড় এদের মধ্যে, এ বড় না এ বড়, এখনই তো বলা হবে। এটা যদি 5 হয়, এটা 3 প্লাস 2, বা এটা 4 প্লাস 1, বা এটা হচ্ছে 4.5 প্লাস 0.5, বা এটা 4.9 প্লাস 0.1,
যাই হোক না কেন, এটা বড় হবে এটা ছোট হবে, তাহলে 1/r ইকুইভ্যালেন্ট সবসময় বড় হবে আর 1/r মিনিমাম সবসময় ছোট হবে। সেক্ষেত্রে আমি এটাকে সাজিয়ে লিখলে কি লিখতে পারবো, এখানে আমি যদি লিখি যে 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r মিনিমাম, মানে সবচেয়ে কম রোধের যে তার রোধ প্লাস 1/r1 প্লাস 1/r, অর্থাৎ r মিনিমামটাকে শুধু বের করে নিচ্ছি, বাকিগুলোকে এক জায়গায় রেখেছি। এই রকম কন্ডিশন থেকে আমি কি বলতে পারি যে 1/r ইকুইভ্যালেন্ট এই সংখ্যাটা থেকে বড়, কারণ এর সঙ্গে কিছু যোগ করে তো আমি এটা পেলাম, এইটা গ্রেটার দেন r মিনিমাম। এবার তোমরা এটাকে উল্টে দিলে কি হবে বলো তো, এটা কি হবে r ইকুইভ্যালেন্ট, আর এই চিহ্নটা উল্টো দিকে হয়ে যাবে, r ইকুইভ্যালেন্ট লেস দেন r মিনিমাম। এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হলো অনেকের। দেখো তুমি বললে যে এখানে তুমি বললে 1/3 গ্রেটার দেন 1/5, ঠিক কি না? 1/3 গ্রেটার দেন 1/5, কেন এটা হলো? এটাকে কি উল্টে দাও, 3 গ্রেটার দেন, এটাকে উল্টে দিলে 5, তুমি কি লিখতে পারবে? লিখতে পারবে না। কি লিখতে পারবে? এটাকে যখন উল্টে দিচ্ছ, অনন্য করছো, তখন এটাকেও উল্টে দিতে হবে। দেখো এবার ঠিক আছে, কেমন? এবার ঠিক আছে, এই ক্ষেত্রেও তাই, এটা উল্টে দিলে তখন এই দিকের চিহ্নটা এই দিকে হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা সমান্তরাল সমবায়ে থাকা সমস্ত রোধের মধ্যে একটা রোধের মান মিনিমাম হয়, কম হয়, সর্বনিম্ন হয়। ইকুইভ্যালেন্ট তুল্য রোধের মান তার থেকেও কম হয়। তুল্য রোধের মান মিনিমাম যে রোধটি রয়েছে তার থেকেও কম হয়। অর্থাৎ আমি সহজ করে বলছি, একটা সমান্তরাল সমবায় আছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, এর মধ্যে মিনিমাম রোধ কোনটা? 1 ওহম রোধ মিনিমাম রোধ। তাহলে তুল্য রোধের মান কি হবে? তোমাকে অপশন দিল, এমসিকিউ তোমাদের পড়ে, এমসিকিউতে অর্থাৎ 4টে অপশন দিল যে এই রোধের মান এখানে হবে তোমার এই রোধটার মান, তোমাকে 3টে অপশন দিল এ বি সি ডি, ঠিক আছে? এখানে যদি বলি 6 প্লাস 3 প্লাস 2 না 11, এখানে তোমাকে দিল 6 এর 11 ওহম, এই তিনটে রোধের 6 এর 11 ওহম, তারপরে দিল 2.5 ওহম, তারপরে দিল 4 ওহম, তারপরে দিল 1.5 ওহম, এরকম দিল। তখন কি তুমি হিসেব করবে? তোমাকে এই সমান্তরাল সমবায়ের যে এই সূত্রটা কি বসিয়ে হিসাব করতে হবে? হিসাব করলে তোমার পেয়ে যাবে, একটা আনসার পেয়ে যাবে, কিন্তু হিসেব করতে হবে না। কেন বলো তো? না তুমি জানো যে এদের মধ্যে মিনিমাম রোধ কত? 1, আর তুল্য রোধের মান 1 থেকে কম হবে, 1 থেকে বেশি এটা হবে না, এটা 1 থেকে বেশি এটাও হবে না, এটা 1 থেকে বেশি এটাও হবে না। তাহলে তিনটে যদি বাদ হয়ে যায় কোনটা হবে? এইটা হবে। এইভাবে এমসিকিউ, হ্যাঁ, এই জন্য এমসিকিউ কে এটা একটা পদ্ধতি। এভাবে সবসময় থাকবে না, 1 থেকে কম দুটো দিয়ে দিলে তোমাকে তো হিসেব করতেই হবে। আমি একটা সহজ কথায় আমি বোঝানোর চেষ্টা করলাম, যে এরকম যদি থাকেও, তোমাকে যদি বলা হয় যে তুমি এখানে চট করে বলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ডের মধ্যে বলতে হবে যে এরকম একটা সমবায় রয়েছে, এর তুল্য রোধের মান এইগুলোর মধ্যে কোনটা হবে, তখন তুমি পেরে যাবে। কারণ তুমি জানো যে মিনিমাম যে রোধটা রয়েছে তুল্য রোধের মান তার থেকে কম হবে। তুল্য রোধের মান মিনিমাম রোধ 1, 1 থেকে এটা বেশি এটা বাদ হয়ে গেল, 1 থেকে এটাও বেশি এটাও বাদ হয়ে গেল, 1 থেকে এটাও বেশি এটাও বাদ হয়ে গেল, এইভাবে এগুলো বাদ হয়ে যাবে। অর্থাৎ তুল্য রোধের মানটা হবে এইটা। তুমি হিসেব করেও তুল্য রোধের মান বের করতে পারবে। হিসেব করলে তোমাকে এই সূত্রটা লাগাতে হবে, R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হবে 1/1 এর 1 প্লাস 1 এর 2 প্লাস 1 এর 3। এটাকে হিসেব করবে, এর 3 1 3 6 এর কি হবে? লসাগু হবে 6। এবারে 6 একে 6, 2 3 এর 6, 3 2 এর 6, তাহলে কত হবে? 1 এর 6 3 9 11, 11 6 সমান হবে, এটা উল্টে যাবে 6 এর 11 ওহম। এইভাবে তুমি তুল্য রোধের মান নির্ণয় করতে পারো। কেমন?
এবারে তোমাকে পরীক্ষায় যে প্রশ্নগুলো দেয় সেই প্রশ্নগুলো করে নিতে হবে। তোমাকে দেবে যে দুটি রোধ, দুটি কোশ্চেন 1, এখানে কোশ্চেন 1 লিখি, কোশ্চেন 1 দুটি রোধের মান 3 ওহম ও 6 ওহম হলে এদের এক নম্বর এদের শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত, আর 2 নম্বর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত। তুমি কি করবে? তুল্য রোধের সূত্র বসাবে, দেওয়া আছে, লিখবে প্রথমে দেওয়া আছে R1 = 3 ওহম, R2 = 6 ওহম, অতএব RS সমান R1 + R2। শ্রেণী সমবায় RS সিরিজ, এই যে RS দিয়েছি, RS সমান 3 + 6 সমান হচ্ছে 9 ওহম। আর RP সমান্তরাল সমবায় কি হবে? 1/R1 + 1/R2। এটাকে তুমি হিসাব করবে 1/3 + 1/6। 1/3 + 1/6 হিসাব করলে কি হবে? এটা আসবে কত? 1/2। হিসাব করে দেখবে, এটা আসবে 1/1/2 সমান হবে কত? এটা হবে 2 ওহম। এবারে তোমাকে উত্তরটা লিখে ফেলতে হবে। উত্তর অবশ্যই তোমরা লিখে আসবে, এইটুকু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। যখন পরীক্ষায় লিখে আসবে তখন এইরকম করে ছেড়ে দেবে না, এরকম করে ছেড়ে, কারণ তুমি তো এগুলো কি লেখনি। তোমাকে বলতে হবে অতএব শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান হলো 9 ওহম। এখনই তোমরা লিখে ফেলো, অভ্যাস কিন্তু প্রথম থেকেই তৈরি করতে হয়। এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো 2 ওহম। আরও অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করার মতো আজকের সময় নেই। আজকে আমাদের ক্লাসের জন্য যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় প্রায় হতে চললো। এই কারণে তোমরা সেই প্রশ্নগুলো করে নেবে। ধরো তোমাদেরকে এরকম প্রশ্ন দেওয়া থাকে যে দুটি রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধ কোশ্চেন 2 তুল্য রোধ 9 ওহম এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম হলে রোধ দুটির মান কত? এইরকম একটা প্রশ্ন দিতে পারে। তখন তুমি এই সূত্রটাকে ব্যবহার করবে। এই সূত্র ধরি দুটো রোধ হলো, দুটি রোধের মান যথাক্রমে x এবং y ওহম। এরকম করে ধরে নেবে দুটি রোধের মান। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় করে নেবে নিজেদের মতো করে। অতএব শর্তানুসারে x + y = 9 আর x * y / x + y। দেখো সমান্তরাল সমবায়ের সূত্র 1/RT সমান লিখি কি 1/R1 + 1/R। এটাকে তুমি যদি হিসাব করো R1 + R2, উপরে থাকবে R1 + R2 / R1 R2, এটা 1/RT। তাহলে RT কত হয়? R1 R2 / R1 + R2। এই ফর্মুলাটা সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারলে খুবই ভালো। দুটো রোধের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু প্রযোজ্য, বেশি রোধের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। এবার এটা সমান 2 বসিয়ে দেবে। এবার এই দুটো সমীকরণকে তুমি সমাধান করে ফেললে তুমি দেখবে x এর ভ্যালু 6 আসছে, y এর ভ্যালু 3 আসছে। এইভাবে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা ভীষণ ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো অভ্যাস তৈরি করো, তাহলে দেখবে কোনো কিছুতে তোমাদের আটকাবে না। থ্যাংক ইউ।